নমস্কার, খবর 24 ঘন্টায় সকলকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি এবং যার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা সকলেই হয়তো 21শে জুলাই চোখ রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এবং তার মুখের বিভিন্ন রকম কথা শোনার জন্য, এবং যারা বিশেষ করে তৃণমূলপন্থী যে সমস্ত মানুষ রয়েছেন, যে সমস্ত আমাদের ভিউয়াররা রয়েছেন, তারা বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো, তারা হয়তো সারাদিন হয়তো চোখ রেখেছিলেন টিভির পর্দায় মমতা ব্যানার্জিকে দেখার জন্য। এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু যে মানুষটি ভাইরাল হয়েছিলেন মমতা ব্যানার্জির আদলে, একই রকমের শাড়ি পরে, সাদা শাড়ি পরে এবং পায়ে হাওয়াই চটি, এবং সাথে যেমন ভাবে মমতা ব্যানার্জি রাস্তা দিয়ে হেঁটে বেড়ান মানুষের সাথে, ঠিক তেমন ভাবেই কিন্তু হেঁটে বেরিয়েছিলেন কলকাতার রাস্তা জুড়ে। এবং সেইটি কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং ভিডিও বা বলা চলে ভাইরাল হয়ে গেছে। সেই মানুষটি আজকে আমাদের সাথে রয়েছেন। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন প্রিয়সী ঘোষ। প্রিয়সী, আপনাকে খবর 24 ঘন্টায় অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকেও। তো আপনাকে 21শে জুলাই যেভাবে আপনি কলকাতার রাজপথে যেমন ভাবে আপনি হেঁটে ঘুরে বেড়ালেন মানুষের সাথে, সবাই যেটা মনে করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদের সাথে সাথে হাঁটছে, এমনটাই আর কি লাগছিল। তো আপনার কেমন লাগছিল ওই সময় মানুষের সাথে হাঁটতে? সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগছিল, কারণ আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখন আশেপাশের মানুষজন আমাকে বারবার বলছিলেন যে দিদি ভালো আছেন তো, দিদি জয় বাংলা, দিদি আমাদের সঙ্গে যাচ্ছেন, মনে হচ্ছে যেন আমাদের সঙ্গে ছোট মমতা যাচ্ছেন। তো এই বিষয়গুলো আমার কাছে ভীষণই ভালো লাগছিল। একটা দিনের জন্য হলেও মনে হচ্ছিল যে দিদির কিছুটা ভালোবাসার ভাগ পাচ্ছিলাম আমি। আচ্ছা, এখন যে ভাইরাল যেভাবে আপনি দেখছেন চারিদিকে, আপনার ছবি আপনার ভিডিও চারিদিকে ভাইরাল হচ্ছে, তো এখন ফিলিংসটা কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, সকলের ভালোবাসা পাচ্ছি, সকলেই বলছে যে আমাকে একদম ছোট মমতা ব্যানার্জি লাগছিল। তো সকলের ভালোবাসায় ভীষণই ভালো লাগছে। তবে আমার একটুখানি আক্ষেপ রয়েছে যে সেদিন যদি আমি একটু দিদির সঙ্গে যদি দেখা করতে পারতাম বা যদি দিদিকে একটা প্রণাম করতে পারতাম, তাহলে আরো বেশি ভালো লাগতো আমার। প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বড় প্রশ্ন রয়েছে, মমতা ব্যানার্জির পরের মুখ কে হবে? তো মমতা ব্যানার্জির পরের মুখের থেকে একদম পাশাপাশি যে মুখটা রাখলে আপনার সাথে একটা মিলে যাওয়ার ব্যাপারটা থাকছে, তো এটাকে কেমন ভাবে দেখছেন? আমি তো বলতে পারবো না যে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের মুখ কে আসবেন, কিন্তু এটা আমার ইচ্ছে ছিল দিদি সাজার, আমি সেজেছিলাম। এবং এই সাজটা যে সকলের নজর কেড়ে নেবে বা আমি এভাবে ভাইরাল হব, এটা আমি কিন্তু একদমই আশা করিনি। আমি দিদির অনুগামী, দিদিকে ভালোবেসেই দিদির সাজটা সেজে আমি গিয়েছিলাম। অনেক দিনেরই আমার এটা ইচ্ছা ছিল। কিন্তু এই মমতা ব্যানার্জির পরবর্তী মুখ কে হবে বা আমি সেটা হব, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো একটা কথা যেটা জিজ্ঞাসা করার, অবশ্যই যেমন হচ্ছে আপনার, যেমন মমতা ব্যানার্জি হিসাবে আপনি সকলের সামনে এসেছেন এবং ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন, ঠিক তেমন ভাবে আপনার একটা পার্সোনাল একটা মুখ আছে। সেই পার্সোনাল মুখটা সম্বন্ধে বা সেই যে একটা চরিত্র, সেইটা সম্বন্ধে একটু যদি আমাদের দর্শকদেরকে বলেন, আপনার ব্যক্তিগত যে আপনি কি করেন বা কি আর কি আপনার যেটা রয়েছে। হ্যাঁ, প্রথমেই বলি আমার নাম প্রিয়সী ঘোষ, আর আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটে। রানাঘাট 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। আমি হচ্ছে বিএড কমপ্লিট করলাম। কমপ্লিট করে আপাতত এখন পড়াশোনা করছি, আর সঙ্গে হচ্ছে গান বাজনা চালিয়ে যাচ্ছি। আমি আবার একটু মঞ্চে গান গাই, সঙ্গীত শিল্পী আমি। আর হ্যাঁ, সঙ্গীত শিল্পী আমি, মঞ্চে গান গাই, আর এর সঙ্গে পড়াশোনা তো করছি। আর আমাদের 14 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর আছেন আমাদের বিজন কুমার সরকার, ওরফে যাকে আমরা বাপ্পাদা বলে জানি, তো ওনার সঙ্গেই আমি আমাদের এই তৃণমূলের যে সমস্ত কাজকর্মগুলো হয়, যেমন ভোটের সময় হচ্ছে আমাদের বুথে বসা থেকে শুরু করে, আর যে সমস্ত কাজগুলো তোমার দুয়ারে সরকার ক্যাম্পে বসা, এই সমস্ত ছোট ছোট যে কাজগুলো হয় সেগুলো আমি ওনার সঙ্গেই করি। ছোট থেকে তৃণমূলের প্রতি এবং মমতা ব্যানার্জির প্রতি একটা টান রয়েছে। হ্যাঁ, ছোট থেকেই রয়েছে বলতে আমার বাড়িতে কেউ রাজনীতি তেমন করেন না, কেউই করেন না,
কিন্তু আমার মেশো হচ্ছে একদম ছোটবেলা থেকে, মানে মেশোর মুখ থেকে শুনেছি আমাদের যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিভিন্ন কাজ যবে থেকে উনি এসেছেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বা আগে যে রেলমন্ত্রী ছিলেন, সমস্ত কিছু মেশোর কাছ থেকে শুনতাম। তো দিদির প্রতি সেই একটা ভালোবাসা, ভালো লাগা ছিল, এবং ছোটবেলা থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটু মানে রাজনীতি টাইপের কিছু করবো বা রাজনীতিতে আসবো, এরকম একটা ইচ্ছা আমার ছিল। কিন্তু বাড়িতে যেহেতু কেউ রাজনীতি করেন না, সেক্ষেত্রে আসতে একটু ভয়ও লাগে, বাড়ির লোকেরা একটু ভয় পায়। কিন্তু আমার ভীষণই ইচ্ছে আছে রাজনীতি করার, এবং সেইভাবেই করার, দিদির মতোই। মানে অ্যাক্টিভলি একটা রাজনীতিতে আসা বা সেই টাইপের একটা জায়গাতে যাওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে আগামীতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। একটা বলতে গেলে আমার একটা ইচ্ছা ছিল দিদি সাজা, সেটা সেজেছি আমি এবং সকলের নজর কেড়েছি। আরও একটা মানে ইচ্ছে নয়, এটা হচ্ছে আমার স্বপ্ন বলতে পারেন, যে স্বপ্ন রয়েছে, যেটা হচ্ছে দিদির সঙ্গে, দিদির পাশে থেকে রাজনীতি করার। হ্যাঁ, অবশ্যই আমরা সকলে কামনা করব, এবং যারা আমাদের দর্শকরা রয়েছেন সকলেই হয়তো সেটাই চাইবেন, পরবর্তী আরো একটা বড় মুখ হিসাবে আপনাকে যাতে পরবর্তী মঞ্চে যদি দেখা যায়, সেই জন্য হয়তো সবাই মিলে কামনা করবেন। আরো যেটা আপনি বললেন যে আপনি একজন সিঙ্গার, তো অবশ্যই একটা ছোট গান কি আমাদেরকে ডেডিকেট করে হবে? আপনারা যখন বলছেন তখন নিশ্চয়ই করতে হবে। তো তো এই মুহূর্তে আমি সকলের অনুরোধের জন্য অবশ্যই 2 লাইন গাইবো। যদিও আমার গলার অবস্থা খুবই খারাপ রয়েছে এই মুহূর্তে, তাও আমি 2 লাইন অবশ্যই গাইবো। তো চলো তোমাদের সকলের জন্য 2 লাইন। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এনেছে দেখতে ভারী খাসা, হলো কোটি গৌরী হেনজি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। ধন্যবাদ। অসম্ভব সুন্দর। আশা করছি খবর 24 ঘন্টার পর্দায় আমরা আজকে এই এপিসোডটি আমরা করলাম, এবং আমাদের অবশ্যই আশা থাকবে, আমাদের যারা দর্শক রয়েছে তাদের সকলেরই হয়তো আশা থাকবে পরবর্তী 21শে জুলাই আপনার গান দিয়ে মঞ্চটা শুরু হোক। অসংখ্য ধন্যবাদ সকলকে এত শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য, আমারও ভীষণই ভালো লাগছে। তবে দিদির কাছে, আমি জানি না এই ভিডিওটি পৌঁছবে কিনা, যদি পৌঁছয় দিদির কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে। সেটা হচ্ছে দিদিকে বলবো, আমি দিদি সমস্ত কাজগুলো করছেন তার জন্য আমাদের ভীষণই ভালো লাগছে, বিশেষ করে মেয়েদের পাশে যেভাবে দিদি দাঁড়াচ্ছেন, এর আগে হয়তো কেউ এভাবে দাঁড়াননি। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে মেয়েদের পাশে যেভাবে দিদি দাঁড়িয়েছেন, সত্যি বলছি এর আগে কেউ এইভাবে দাঁড়াননি। এক্ষেত্রে দিদিকে মানে অনেক 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 প্রণাম, দিদিকে অনেক প্রণাম, হাত জোর করে প্রণাম করছি। আর তার পাশাপাশি দিদিকে আমি ছোট্ট একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে দিদি, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থাটা হয়েছে, মানে আমি নিজেও বিএড করেছি, তো হাত জোর করে দিদির কাছে একটু অনুরোধ করতে চাই, দিদি যদি একটু শিক্ষা ব্যবস্থার দিকে একটু যদি আপনি একটু নজর দেন, একটু শিক্ষকতার যে রেশিওটা রয়েছে, আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট যে অ্যাক্ট রয়েছে মানে 2009, সেটা অনুযায়ী যে শিক্ষকের রেশিওটা রয়েছে 30:1 বা 45:1 আমাদের আপার প্রাইমারি বা প্রাইমারি, এইগুলোর দিকে যদি একটু নজর দেন, কারণ বর্তমানে সব মানে স্কুলগুলো একদম বন্ধের মুখে চলে গেছে। তো সেক্ষেত্রে অনেক ছেলেমেয়েরাই পড়াশোনা ছেড়ে দিতে চাইছে, আর সবাই বেশিরভাগই কেজি স্কুলে যেতে চাইছে, কেউ প্রাইমারি স্কুলে আসতে চাইছে না। তো সেক্ষেত্রে দিদির কাছে আমি একটু অনুরোধ করবো যাতে এই দিকে একটু নজর রাখে সবাই, যাতে প্রাইমারি স্কুলে আসি এবং পড়াশোনা করি। আর শিক্ষকই তো আগামী দিনের সকল নাগরিক বলো আর ভালো মানুষ বলো, আর সকলকে তৈরি করার কারিগর শিক্ষকরাই, তাই শিক্ষকদের দিকে যদি একটু দিদি নজর দেন তাহলে আমি খুব খুশি হব। অবশ্যই অসম্ভব সুন্দর কথাবার্তাগুলো বললেন, এবং অবশ্যই চাইবো এই ভিডিওর মাধ্যমে যদি এই সমস্যার সমাধান যদি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রিয়সী। আপনাদের সকলকে ধন্যবাদ।